শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষের পরিচয় পর্ব ৪। আলো জ্বালাইলে সে ক্ষণক্ষণের জন্য ভেতরে আসিয়া তক্তপোষে বসিল। পকেট হইতে কয়েকটা টাকা বাহির করিয়া পাশে রাখিয়া দিয়া কহিল, এটা তোমার পারিশ্রমিকের সামান্য কিছু আগাম সারদা, কিন্তু আমাকে দিয়ে আপনার কাজ চলে তবেই তো। প্রথমে হয়তো খারাপ হবে, কিন্তু আমি নিশ্চয়ই শিখে নেব। দেখবেন আমার হাতের লেখা, আনবো কপি কলম বলিয়া সে তখনই উঠিলেন, কিন্তু রাখাল ব্যস্ত হইয়া বাধা দিল। না না, এখন থাক, আমি জানি তোমার হাতের লেখা ভালো, আমার বেশ কাজ চলে যাবে। সারদা একটুখানি শুধু হাসিল, জিজ্ঞাসা করিল, আপনার বাড়িতে কে কে আছেন দেবতা? রাখাল জবাব দিল, এখানে আমার তো বাড়ি নয়, আমার বাসা, আমি একলা থাকি। তাদের আনেন না কেন? রাখাল বিপদে পড়িল। এ প্রশ্ন তাহাকে অনেকেই করিয়াছে, জবাব দিতে সে চিরকালই কুণ্ঠাবোধ করিয়াছে। ইহারও উত্তর বলিল, শহরে আনা কি সহজ? সহজ যে নয় এটা মেয়েটি নিজেই জানে। হয়তো তাহারও কোনো পল্লী অঞ্চলের কথা মনে পড়িল। একটু চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এখানে কে তবে আপনার কাজ করে দেয়? রাখাল বলিল, ঝি আছে। রাঁধে কে? বামুন ঠাকুর। রাখাল সহাস্যে কহিল, তবেই হয়েছে, সামান্য একটি প্রাণীর রান্নার জন্য একটা গোটা বামুন ঠাকুর? আমি নিজেই করে নিই। কুকার বলে একটা জিনিসের নাম শুনেছ? তাতে আপনি রান্না হয়, শুধু খাওয়ার সামগ্রীগুলো সাজিয়ে রেখে দিলেই হলো। সারদা বললে, আমি জানি। তারপরে খাওয়া হয়ে গেলে ঝি মেজে ধুয়ে রেখে দিয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। সে আর কী কাজ করে? রাখাল কহিল, যা দরকার সমস্ত করে দেয়। আমি তাকে বলি নানি, আমাকে কোনো কিছু ভাবতে হয় না। আচ্ছা, তোমার আজ কি খাওয়া হবে বলো তো? ঘরে জিনিসপত্র তো কিছুই নেই, দোকান থেকে আনিয়ে দিয়ে যাব। সারদা বলিল, না, আজ আমার সকলের ঘরে নেমন্তন্ন, কিন্তু আপনাকে গিয়ে তো রান্নার চেষ্টা করতে হবে। রাখাল কহিল, না, হবে না, যে করবার সে করে রেখেছে। আচ্ছা, ধরুন যদি তার অসুখ হয়ে থাকে? না, হয়নি, তার বুড়ো হাড় খুব মজবুত, তোমাদের মতো অল্পে ভেঙে পড়ে না। কিন্তু দৈবাতের কথা তো বলা যায় না, হতেও পারে তো। তা হলে? রাখাল হাসিয়া কহিল, তা হলেও ভাবনা নেই। আমার বাসার কাছেই ময়রার দোকান, সে আমাকে ভালোবাসে, কষ্ট পেতে দেয় না। সারদা কহিল, আপনাকে সবাই ভালোবাসে। তখনই বলিল, আপনি চা খেতে খুব ভালোবাসেন। কে বললে তোমাকে? আপনি নিজেই সেদিন হাসপাতালে বলেছিলেন। আমার মনে নেই। অনেকক্ষণ তো কিছু খাননি, তৈরি করে আনবো, একটুখানি বসবেন। কিন্তু চায়ের ব্যবস্থা তো ঘরে নেই, কোথায় পাবে? সে আমি খুব পাবো বলিয়া সারদা দ্রুতপদে উঠিয়া যাইতেছিল। রাখাল তাকে নিষেধ করে বলিল, এমন সময়ে চা আমি খাই নে সারদা, আমার সহ্য হয় না। তবে কিছু খাওয়ার আনিয়ে দিই, খাবে? অনেকক্ষণ কিছু খাননি, নিশ্চয়ই আপনার খুব খিদে পেয়েছে। কিন্তু কে এনে দেবে? তোমার তো লোক নেই। আছে, হারু আমার খুব কথা শোনে, তাকে বললেই ছুটে যাবে। বলেই আবার তেমনি ব্যস্ত হইয়া উঠতে যাইতেছিল, কিন্তু এবারও রাখাল বারণ করিল। সারদা জিদ করিল না বটে, কিন্তু তাহার বিষণ্ণ মুখের পানে চাহিয়া রাখালের আবার সেই সকল বহু পরিচিত মেয়েদের মুখ মুখে মনে পড়িল। ইহাদের মধ্যে তাহার অনেক আনাগোনা, অনেক জানাশোনা, অনেক সভ্যতা ভদ্রতার দেনা পাওনা, কিন্তু ঠিক এই জিনিসটি সে যেন অনেক দিন হইল ভুলিয়া আছে। তাহার নিজের জননীর স্মৃতি অত্যন্ত ক্ষীণ। অতি শৈশবেই তিনি স্বর্গারোহণ করিয়াছেন। একখানি খোড়ো ঘরের দাওয়ায় বেড়া দিয়া ঘেরা একটি ছোট্ট রান্নাঘর, সেখানে রাঙা পাড়ের কাপড় পরা কে যেন রন্ধন করিতেছেন। হয়তো ইহার সবটুকু তার কল্পনা, কিন্তু সে তাহার মা, সেই মায়ের একান্ত অস্ফুট মুখের ছবিখানি আজ হঠাৎ যেন তাহার চোখে পড়িতে লাগিল। মনের ভিতরটা কেমন ধারা করিয়া উঠিতেই সে তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া বলিল, কিছু মনে করো না সারদা, আজ আমি যাই। আবার যেদিন সময় পাব আমি নিজে চেয়ে তোমায় চা, তোমার জল খাবার খেয়ে যাব। সারদা গলবস্ত্রে প্রণাম করিয়া বলিল, আমার লেখার কাজটা কবে এনে দেবেন? এর মধ্যে একদিন দিয়ে যাব। আচ্ছা। তথাপি কিসের জন্য সে যেন ইতস্তত করিতেছে অনুমান করিয়া রাখাল জিজ্ঞাসা করিল, তুমি আর কিছু বলবে? সারদা ক্ষণকাল মৌন থাকিয়া ধীরে ধীরে কহিল, প্রথমে হয়তো আমার ঢের ভুল হবে, আপনি কিন্তু রাগ করবেন না। রাগ করে আমাকে ফেলে দিলে আর আমার দাঁড়াবার জায়গা নেই। তাহার সভয় কণ্ঠের সকাতর প্রার্থনার করুণায় বিগলিত হইয়া রাখাল বলিল, না সারদা, আমি রাগ করব না, তুমি কিন্তু শিখে নেওয়ার চেষ্টা করো। প্রত্যুত্তরে এবার সে শুধু মাথা নাড়িয়া সায় দিল, তারপরে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ফিরিবার পথটা রাখাল হাঁটিয়াই চলিল। ট্রামের গাড়িতে অনেকের মধ্যে গিয়ে বসিতে আজ তাহার কিছুতেই ইচ্ছা হইল না। সে গরিব লোক, উল্লেখ করিবার মতো বিদ্যার পুঁজিও নাই।
নাম করিবার মতো আত্মীয় স্বজনও নাই। তবুও সে যে এই শহরের বহু গৃহে বহু সম্ভ্রান্ত পরিবারের আপনজন হইয়া উঠিতে পারিয়াছিল, সে কেবল তাহার নিজের গুণে। তাহাদের স্নেহ সহৃদয়তার অভাব ছিল না, অনুকম্পাও প্রচুর ছিল, কিন্তু অন্তর্নিহিত একটা অনির্দিষ্ট উপেক্ষার ব্যবধানে কেহ তাহাকে এর চেয়ে কাছে টানিয়া কোনোদিন লয় নাই। কারণ সে ছিল শুধু রাখাল, তার বেশি নয়। ছেলে টেলে পড়ায়, মেসে টেসে থাকে, সেটা কোনখানে না জানলেও তাহার বাসার ঠিকানায় বরানুগমনের আমন্ত্রণলিপি ডাকযোগে অনেক আসে। প্রীতিভোজের নিমন্ত্রণে নাম তাহা বাদ যায় না, এবং না গেলে সেদিনে যাই হোক 2 দিন পরেও এ কথা তাহাদের মনে পড়ে। কাজের বাড়িতে তাহার অনুপস্থিতি বস্তুত বড় বিসদৃশ্য। জীবনে অনেক বিবাহের ঘটকালি সে করিয়াছে, অনেক পাত্রপাত্রী খুঁজিয়া বাছিয়া দিয়াছে, সে পরিশ্রমের সীমা নাই। হর্ষাপ্লুত পিতা মাতা সাধুবাদে 2 কান পূর্ণ করিয়া তাহাকে বলিয়াছে, রাখাল বড় ভালো লোক, রাখাল বড় পরোপকারী। কৃতজ্ঞতার পারিতোষিক এমনি করিয়া চিরদিন এইখানেই সমাপ্ত হইয়াছে। এই জন্য বিশেষ কোনো অভিযোগ যে তাহার ছিল তাহাও নয়, শুধু কখন হয়তো চাকরি নিষ্ফল উমেদারির দিনগুলো মাঝে মাঝে মনে পড়িত। কিন্তু সে এমনই বা কী? ভিড়ের মধ্যে চলতে চলতে আজ আবার বারবার সেই সকল বহু পরিচিত মেয়েদের কথা মনে পড়িতে লাগিল। তাহাদের পোশাক পরিচ্ছদ, হাবভাব, আলাপ আলোচনা, পড়াশোনা, হাসি কান্না, এমন কত কী, ব্যক্ত অব্যক্ত কত না চঞ্চল প্রণয় কাহিনী, মিলন বিচ্ছেদের কত না অশ্রুসিক্ত বিবরণ। কিন্তু রাখাল বেচারা বড় ভালো লোক, বড় পরোপকারী, ছেলেটেলে পড়ায়, মেসে টেসে থাকে। আর আজ কি বলিল সারদা? বলিল, দেবতা, আমার অনেক ভুল হবে, কিন্তু ফেলে দিলে আমার আর দাঁড়াবার স্থান নেই। হয়তো সত্যিই নেই, কিংবা হঠাৎ তার ভারী হাসি পাইল। নিজের মনেই খিলখিল করে হাসিয়া ফেলিয়া বলিল, রাখাল বড় ভালো লোক, রাখাল বড় পরোপকারী। পাশের অপরিচিত পথিক অবাক হইয়া তাহার মুখের পানে চাহিয়া সেও হাসিয়া ফেলিল। লজ্জিত রাখাল আর একটা গলি দিয়া দ্রুত বেগে প্রস্থান করিল। বাসায় পৌঁছাইয়া রাখাল 2খানি পত্র পাইল, 2 বিবাহের ব্যাপার। একখানায় ব্রজবিহারী জানাইয়াছেন রেণুর বিবাহ এখন স্থগিত রহিল এবং সংবাদটা নতুন বউকে যেন জানানো হয়। অন্যান্য কয়েকটা মামুলি কথার পরে তিনি চিঠির শেষের দিকে লিখেছেন, নানা হাঙ্গামায় সম্প্রতি অতিশয় ব্যস্ত, আগামী শনিবারের বিকেলের দিকে নিজে তোমার বাসায় গিয়ে সমুদয় বিষয় বিস্তারিত মুখে বলিব। দ্বিতীয় পত্র আসিয়াছে কর্তার নিকট হইতে, অর্থাৎ যার ছেলে মেয়েকে সে পড়ায়। ভাইপোর বিবাহ হঠাৎ স্থির হইয়াছে দিল্লিতে, কিন্তু এত দূরে যাওয়া তাহার নিজের পক্ষে সম্ভবপর নয় এবং তেমন বিশ্বাসী লোক কেহ নাই। সুতরাং বরকর্তা সাজিয়া রাখালকেই রওনা হইতে হইবে। সামনের রবিবারে যাত্রা না করিলেই নয়, অতএব শীঘ্র আসিয়া দেখা করিবে। এই কয়দিনের কামাইয়ের জন্য যে তিনি ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতির উল্লেখ করেন নাই, ইহাই রাখাল যথেষ্ট মনে করিল। সে যাহাই হোক, মোটের উপর 2টি খবর ভালো। রেণুর বিবাহ ব্যাপারে তাহার মনের মধ্যে যথেষ্ট উদ্বেগ ছিল। এখন স্থগিত থাকার অর্থ বেশ স্পষ্ট না হইলেও পাগল বরের সহিত বিবাহ হইয়া যে চুকিয়া যায় নাই, ইহাতেই সে পুলকিত হইল। দ্বিতীয় দিল্লি যাওয়া, ইহাও নিরানন্দের নহে। সেখানে প্রাচীন দিনের বহু স্মৃতিচিহ্ন বিদ্যমান। এতদিন সে সকল কথা কেবল পুস্তকে পড়িয়াছে ও লোকের মুখে শুনিয়াছে। এবার এই উপলক্ষে সমস্ত চোখে দেখা ঘটিবে। পরদিন সকালেই সে চিঠি লইয়া নতুন মার সঙ্গে দেখা করিল। তিনি হাসি মুখে জানাইলেন, শুভ সংবাদ পূর্বাহ্নেই অবগত হইয়াছে, কিন্তু বিস্তারিত বিবরণের অপেক্ষায় অনুক্ষণ অধীর হইয়া আছেন। একটা প্রবল অন্তরায় যে ছিলই তা নিঃসন্দেহ, তথাপি কি করিয়া যে ওই শান্ত দুর্বল প্রকৃতির মানুষটি একাকী এত বড় বাধা কাটাইয়া উঠিল, তাহা সত্যিই বিস্ময়কর। রাখাল কহিল, রেণু নিশ্চয়ই তার বাপের সঙ্গে যোগ দিয়েছিল। নতুন মা নইলে কিছুতেই এ বিয়ে বন্ধ করা যেত না। নতুন মা আস্তে আস্তে বললেন, জানি না তো তাকে, হতেও পারে বাবা। রাখাল জোর দিয়ে বলল, কিন্তু আমি তো জানি। তুমি দেখে নিও মা, আমার অনুমানই সত্যি। সে নিজে ছাড়া হেমন্তবাবুকে কেউ থামাতে পারত না। নতুন মার তর্ক করলেন না, বললেন, যাই হোক, শনিবার বিকেলে আমিও তোমার ওখানে গিয়ে হাজির থাকবো রাজু। সব ঘটনা নিজের কানেই শুনব। আরও একটা কাজ হবে বাবা, আরেকবার তোমার কাকাবউর পায়ের ধুলা মাথায় নিয়ে আসতে পারবো। তাহার নিকট বিদায় লইয়া সে নিচে একবার সারদার ঘরটা ঘুরিয়া গেল। দেখিল ইতিমধ্যেই সে ছেলেদের কাছে কাগজ কলম চাহিয়া লইয়া নিবিষ্ট মনে হাতের লেখা পাকাইতে বসিয়াছে।
রাখালকে দেখিয়া ব্যস্ত হইয়া এই সকল সে লুকাইবার চেষ্টা করিল না, বরঞ্চ যথোচিত মর্যাদার সহিত তাহাকে তক্তপোষে বসাইয়া কহিল, দেখুন তো দেবতা, এতে কি আপনার কাজ চলবে? সারদার হস্তাক্ষর যে এতখানি সুস্পষ্ট হইতে পারে রাখাল ভাবে নাই। খুশি হইয়া বারবার প্রশংসা করিতে লাগিল। এ আমার নিজের লেখার চেয়েও ভালো সারদা, আমাদের খুব কাজ চলে যাবে। তুমি যত্ন করে লেখাপড়া শেখো, তোমার খাওয়া পড়ার ভাবনা থাকবে না, হয়তো তুমি কত লোকের খাওয়া পড়ার ভার নেবে। শুনিয়া অকৃত্রিম আনন্দে মেয়েটির মুখ উচ্ছ্বাসিত হইয়া উঠিল। রাখাল মিনিট দুই নিঃশব্দে চাহিয়া থাকিয়া পকেট হইতে একখানা 10 টাকার নোট বাহির করিয়া কহিল, টাকাটা তুমি কাছে রাখো সারদা, এ তোমারই। আমি এক বন্ধুর বিয়ে দিতে দিল্লি যাচ্ছি, ফিরতে বোধহয় 10-12 দিন দেরি হবে। এসে তোমার লেখা এনে দেব, কি বলো? কিচ্ছু ভেবো না, কেমন? সারদা কহিল, আমার টাকার এখন দরকার ছিল না দেবতা, সেই এখনও খরচ হয়নি। তা হোক তা হোক, এ টাকাও আপনি শোধ হয়ে যাবে। যদি হঠাৎ আবশ্যক হয় কার কাছে চাইবে বলো? কিন্তু আমার জন্য চিন্তা করো না যেন, আমি যত শীঘ্র পারি চলে আসব, এসেই তোমাকে লেখা দিয়ে যাব। সারদার নিকট বিদায় লইয়া রাখাল তাহার মনিব বাটিতে উপস্থিত হইল। সেখানে কর্তা গৃহিণীও তাহাতে বহু বাদানুবাদের পর স্থির হইল সমস্ত দলবল লইয়া তাহাকে রবিবার রাত্রির গাড়িতে যাত্রা করিতে হইবে। গৃহিণী বলিয়া দিলেন, রাখাল তোর নিজের বন্ধুবান্ধব কেউ যদি যেতে চায় সে স্বাচ্ছন্দ্যে নিয়ে যেও, সব খরচ তাদের। মনে রেখো, এ পক্ষের তুমিই কর্তা, টাকা কড়ি গয়নাকাটি জিনিসপত্র সমস্ত দায়িত্ব তোমার। রাখালের সর্বাগ্রে মনে পড়িল তারককে। সে হুঁশিয়ার লোক, তাহাকে সঙ্গে লইতে হইবে, বিনা খরচায় এ সুযোগ নষ্ট করা হইবে না। কেবল একটা আশঙ্কা ছিল, লোকটার একঝোঁকা নৈতিক বুদ্ধিকে। সেখানে উচিত অনুচিতের প্রশ্ন উঠিয়া পড়িলে তাহাকে রাজি করানো কঠিন হইবে। কিন্তু ইতিমধ্যে সে যে মাস্টারি লইয়া বর্ধমানে চলিয়া যাইতে পারে এ কথা তাহার মনে হইল না। কারণ তাহার ফিরিয়া আসার অপেক্ষা করিতে না পারুক, এ কখনো চিঠি লিখিয়াও রাখিয়া যাইবে না এমন হইতে পারে না। রবিবার এখনও 3 দিন বাকি, ইহার মধ্যে সে আসিয়া দেখা করিবেই। না হয় কাল একবার সময় করিয়া তাহাকে নিজেই তারকের মেসে গিয়া খবরটা দিয়া আসিতে হইবে। বাসায় ফিরিয়া রাখাল নানা কাজে ব্যাপৃত হইয়া পড়িল। সে শৌখিন মানুষ, এ কয়দিন অবহেলায় ঘরের বহু বিশৃঙ্খলা ঘটিয়াছে, যাহার পূর্বে সে সকল ঠিক করিয়া ফেলা চাই। সাহেব বাড়ি হইতে একটা ভালো তোরঙ্গ কেনা প্রয়োজন, বিদেশের চাবি খুলিয়া কেহ কিছু চুরি করিতে না পারে। বরকর্তার উপযুক্ত মর্যাদার জামা কাপড় আলমারিতে কি কি আছে দেখা দরকার, না থাকিলে তাড়াতাড়ি তৈরি করিয়া লওয়া একান্ত আবশ্যক। আর শুধু তারক তা নয়, যোগেশবাবুকেও একবার বলিতে হইবে। তাহার পশ্চিমে যাওয়ার অনেক দিনের শখ, কেবল অর্থাভাবেই মিটাইতে পারেন না। অফিসের বড়বাবুকে ধরিয়া ধরিয়া যদি দিন 10 ছুটি মঞ্জুর করানো যায়, যোগেশ আজীবন কৃতজ্ঞ হইয়া থাকিবে। মনিব গৃহেও অন্তত আরও একবার যাওয়া চাই, না হইলে ছোটোখাটো ভুলচুক ধরা পড়িবে কেন? আলোচনা দরকার, কারণ বিদেশের সমস্ত দায়িত্বই যে একা তাহার, এই সংক্ষিপ্ত সময়ে এত কাজ কি করিয়া সে যে সম্পন্ন করিবে ভাবিয়া পাইল না। শনিবারের বিকেলটা তো কেবল নতুন মা ও ব্রজবাবুর জন্য রাখিতে হইবে, সেদিন হয়তো কিছু করা যাবে না। ইতিমধ্যে মনে করিয়া পোস্ট অফিস হইতে কিছু টাকা তুলিতে হইবে, কারণ নিজের সম্বল না লইয়া পথ চলা বিপজ্জনক। কাজের ভিড়েও তাগাদায় রাখাল চোখে যেন অন্ধকার দেখিতে লাগিল। কিন্তু একটা কান তার অনুক্ষণ দরজায় পড়িয়া থাকে, তারকের কড়ানাড়া ও কণ্ঠস্বরের প্রতীক্ষায়, কিন্তু তাহার দেখা নাই। এদিকে বৃহস্পতিবার পার হইয়া শুক্রবার আসিয়া পড়িল। দুপুরবেলা পোস্ট অফিসে গেল সে টাকা তুলিতে। কিছু বেশি তুলিতে হইবে মনে করিয়াছিল। তা যদি তারক বলিয়া বসে তাহার বাহিরে যাইবার মতো জামা কাপড় নাই, তাহা হইলে কোনো মতে এই বাড়তি টাকাটা হাতে গুঁজিয়া দিতে হইবে। এত মুশকিল আছে। সে না করে ধার, না চায় দান, না লয় উপহার। একটা আশা রাখালের পীড়াপিড়িতে সে অবশেষে হার মানে। সময় নষ্ট করা চলিবে না। পোস্ট অফিস হইতে ট্যাক্সি লইতে হইবে। তারক একটু রাগ করিবে বটে, তা করুক, কিন্তু টাকা তুলিতে অযথা বিলম্ব ঘটিল। বিরক্ত মুখে বাহিরে গাড়ি ভাড়া করিতেছে। পাড়ার পিয়ন হাতে একখানা চিঠি দিল, লেখা তারকের। খুলিয়া দেখিল সে বর্ধমানের কোনো এক পল্লীগ্রাম হইতে সেই হেডমাস্টারির খবর দিয়েছে এবং আসিবার পূর্বে দেখা করিয়া আসিতে পারে নাই বলিয়া দুঃখ জানাইয়াছে। নতুন মা ও ব্রজবাবুকে প্রণাম নিবেদন করিয়াছেন এবং পত্রের উপসংহারে আশা করিয়াছে অনতিকাল মধ্যেই দিন কয়েকের ছুটি লইয়া না বলিয়া চলিয়া আসার অপরাধে স্বয়ং ক্ষমা ভিক্ষা করিবে। ইহাও লিখিয়াছে
যে রেণুর বিবাহ বন্ধ হওয়ার সংবাদ সে জানিয়েই আসিয়াছে। রাখাল চিঠিটা পকেটে রাখিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাক, ট্যাক্সি ভাড়াটা বাঁচল। পরদিন বিকালে রাখাল নতুন তোরঙ্গে কাপড় চোপড় গুছাইয়া তুলতেছিল। ফিরিতে দিন দশেক দেরি হইবে। নতুন মা আসিয়া উপস্থিত হইলেন। রাখাল প্রণাম করিয়া চৌকি অগ্রসর করিয়া দিল। তিনি বসিয়া জিজ্ঞাসা করিলেন, কাল রাত্রেই তোমাদের যেতে হবে বুঝি বাবা? হ্যাঁ মা, কালই সবাইকে নিয়ে রওনা হতে হবে। ফিরিতে দিন আষ্টেক দেরি হবে বোধ হয়। হ্যাঁ মা, 8-10 দিন লাগবে। নতুন মা ক্ষণকাল মৌন থেকে জিজ্ঞাসা করিলেন, কটা বাজল রাজু? রাখাল দেওয়ালের ঘড়ির পানে চাহিয়া বলিল, 5টা বেজে গেছে। আমার ভয় ছিল আপনার আসতেই হয়তো বিলম্ব হবে, কিন্তু আজ কাকাবাবুই দেরি করলেন। দেরি হোক বাবা, তিনি এলে বাঁচি। রাখাল হাসিয়া বলিল, পাগলের সঙ্গে বিয়েটা যখন বন্ধ হয়ে গেছে তখন ভাবনার তো আর কিছু নেই। তিনি না আসতে পারলেও ক্ষতি নেই। নতুন মা মাথা নাড়িয়া বললেন, না বাবা, কেবল রেনুই তো নয়, তোমার কাকাবাবুও রয়েছেন যে। আমি কেবল ভাবি ওই নিরীহ মানুষটি না জানি একলা কত লাঞ্ছনা, কত উৎপীড়নই সহ্য করছেন। বলিতে বলিতে তাহার চক্ষু সজল হইয়া উঠিল। রাখাল মনে মনে মামাবাবু হেমন্ত কুমারের চাকার মতো মস্ত মুখখানা স্মরণ করিয়া নীরব হইয়া রহিল। এ কাজ যে সহজ নয় তাই তাহা নিশ্চয়। নতুন মা বলিতে লাগিলেন, এ বিয়ে স্থগিত রহিল, কিন্তু এইমাত্র লিখেছেন। কিন্তু কিছুদিনের জন্যে না চিরকালের জন্যে সে তো এখনও জানতে পারা যায়নি রাজু। রাখাল বলিয়া উঠিল, চিরদিনের জন্য মা, চিরদিনের জন্যে। ওই পাগলের ঘরে আপনার রেণু কখনো পড়বে না, আপনি নিশ্চিন্ত হন। নতুন মা বলিলেন, ভগবান তাই করুন। কিন্তু এই দুর্বল মানুষটির কথা ভেবে মনের মধ্যে কিছুতে স্বস্তি পাচ্ছি না রাজু। দিনরাত কত চিন্তা, কত রকমেরই ভয় যে হয়, সে আর আমি বলবো কাকে। রাখাল বলিল, কিন্তু ওকে কি আপনার খুব দুর্বল লোক বলে মনে হয় মা? নতুন মা একটুখানি ম্লান হাসিয়া কহিলেন, দুর্বল প্রকৃতির উনিও চিরদিনই রাজু, তাতে আর সন্দেহ কী? রাখাল বলল, দুর্বল লোকে কি এত আঘাত নিঃশব্দে সইতে পারে? জীবনে কত ব্যথাই যে কাকাবাবু সহ্য করেছেন সে আপনি জানেন না, কিন্তু আমি জানি মা। ওই যে উনি আসছেন। খোলা জানালার ভেতর দিয়ে ব্রজবাবুকে সে দেখিতে পাইয়াছিল। তাড়াতাড়ি উঠিয়া দরজা খুলিয়া দিল এবং তিনি ভেতরে প্রবেশ করিলে সে এক পার্শ্বে সরিয়া দাঁড়াইল। নতুন মা কাছে আসিয়া গলায় আঁচল দিয়ে প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া উঠিয়া দাঁড়াইলেন। ব্রজবাবু চেয়ার টানিয়া উপবেশন করিলেন। বলিলেন, রেনুর বিয়ে ওখানে দিতে দিইনি, শুনেছ নতুন বউ? হ্যাঁ শুনেছি। বোধহয় খুব গোলমাল হলো। সে তো হবেই নতুন বউ। তুমি নির্বিরোধী শান্ত মানুষ। আমার বড় ভাবনা ছিল কি করে তুমি এই বিয়ে বন্ধ করবে। ব্রজবাবু বলিলেন, শান্তিই আমি ভালোবাসি, বিরোধ করতে কিছুতেই মন চায় না, একথা সত্যি। কিন্তু তোমার মেয়ে, অথচ তোমার বাধা দেওয়ার হাত নেই। কাজেই সব ভার এসে পড়ল আমার উপর। একাকী আমাকেই তা বইতে হলো। সেদিন আমার বারবার কি কথা মনে হচ্ছিল জানো নতুন বউ? মনে হচ্ছিল, আজ যদি তুমি বাড়িতে থাকতে সমস্ত বোঝা তোমার ঘাড়ে ফেলে দিয়ে আমি গড়ের মাঠে একটা বেঞ্চিতে শুয়ে রাত কাটিয়ে দিতাম। তাদের উদ্দেশ্যে মনে মনে বলতাম, আজ সে থাকলে তোমরা বুঝতে জুলুম করার সীমা আছে, সকলেরই উপর সব কিছু চালানো যায় না। সবিতা অধোমুখা নিঃশব্দে বসিয়া রহিল। সেদিনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জিজ্ঞাসা করিয়া জানিবার সাহস তাহার রহিল না। রাখালও তেমনি নির্বাক স্তব্ধ হইয়া রহিল। ব্রজবাবু নিজে হইতে ইহার অধিক ভাঙিয়া বলিলেন না। মিনিট 2-3 সকলেই চুপ করিয়া থাকার পর রাখাল বলিল, কাকাবাবু, আজ বড় আপনার ক্লান্ত দেখাচ্ছে। ব্রজবাবু বলিলেন, তার হেতুও যথেষ্ট আছে রাজু। এই 6-7 দিন কারবারের কাগজপত্র নিয়ে ভারী খাটতে হয়েছে। রাখাল সভয়ে জিজ্ঞাসা করিল, সব ভালো তো কাকাবাবু? ব্রজবাবু বললেন, ভালো একেবারেই নয়। সবিতাকে উদ্দেশ্য করে বললেন, তোমার সেই টাকাটা আমি বছরখানেক আগে তুলে নিয়ে ব্যাংকে রেখেছিলাম। ভেবেছিলাম আমার নিজের কারবারের চেয়ে বরঞ্চ এদের হাতেই ভয়ের সম্ভাবনা কম। অথচ দেখছি ঠিকই ভেবেছিলাম। এখন ওর উপরেই ভরসা নতুন বউ। এটা না নিলেই এখন নয়। সবিতা এবার মুখ তুলিয়া চাহিলেন। বললেন, না নিলে কি কষ্ট হওয়ার ভয় আছে? আছে বই কি নতুন বউ, বলা তো যায় না। সবিতা চুপ করে রহিলেন। ব্রজবাবু কহিলেন, কি বলো নতুন বউ, চুপ করে রইলে যে? সবিতা মিনিট 2 নিরুত্তর থাকিয়া বলিলেন, আমি আর কি বলবো মেজকর্তা, টাকা তুমিই দিয়েছিলে। তোমার কাজেই যদি যায় তো যাবে, কিন্তু আমারও তো আর কিছু নেই। শুনিয়া ব্রজবাবু যেন চমকাইয়া গেলেন। খানিক পরে ধীরে ধীরে বলিলেন, ঠিক কথা নতুন বউ, এ দুঃসাহস করা আমার চলে না। তোমার টাকা আমি তোমাকে ফিরিয়ে দেব। কাল একবার আসবে? যদি আসতে বলো আসবো। আর তোমার গয়নাগুলো?
তুমি কি রাগ করে বলছো মেজকর্তা? ব্রজবাবু সহসা উত্তর দিতে পারিলেন না। তাহার চোখের দৃষ্টি বেদনায় মলিন হইয়া উঠিল। তারপরে বলিলেন, নতুন বউ, যার জিনিস তাকে ফিরিয়ে দিতে যাচ্ছি আমি রাগ করে, এমন কথা আজ তুমিও ভাবতে পারলে? সবিতা নতমুখে নীরব হইয়া রহিলেন। ব্রজবাবু বললেন, আমি একটু রাগ করিনি নতুন বউ, সরল মনে ফিরিয়ে দিতে চাইছি। তোমার জিনিস তোমার কাছেই থাক, ও ভার বয়ে বেড়াবার আর আমার সামর্থ্য নেই। সবিতা এখনই তেমনি নির্বাক হইয়া রহিলেন, কোনো জবাব দিতে পারিলেন না। সন্ধ্যা হয়, ব্রজবাবু উঠিয়া দাঁড়াইলেন, কহিলেন, আজ তাহলে যাই, কাল এমনি সময়ে একবার এসো, আমার অনুরোধ উপেক্ষা করো না নতুন বউ। রাখাল তাহাকে প্রণাম করিয়া বলিল, একটি বন্ধুর বিয়ে দিতে আমি কাল রাত্রির গাড়িতে দিল্লি যাচ্ছি কাকাবাবু, ফিরতে বোধ করি 8-10 দিন দেরি হবে। ব্রজবাবু বললেন, তা হোক, কিন্তু বিয়ে কি কেবল দিয়েই বেড়াবে রাজু, নিজে করবে না? রাখাল সহাস্যে কহিল, আমাকে মেয়ে দেবে এমন দুর্ভাগা সংসারে কে আছে কাকাবাবু? শুনিয়া ব্রজবাবু হাসিলেন, বললেন, আছে রাজু, যারা আমাকে মেয়ে দিয়েছিল সংসারে তারা আজও লোভ পায়নি। তোমাকে মেয়ে দেবার দুর্ভাগ্য তাদের বেশি নয়। বিশ্বাস না হয় তোমার নতুন মাকে বরঞ্চ আড়ালে জিজ্ঞাসা করো, তিনি সায় দেবেন। বললাম, নতুন বউ, কাল আবার দেখা হবে। সবিতা কাছে আসিয়া পায়ের ধুলা লইয়া প্রণাম করিলেন। তিনি অস্ফুটে বোধহয় আশীর্বাদ করিতে করিতেই বাহির হইয়া গেলেন। পরদিন ঠিক এমনি সময়ে ব্রজবাবু আসিয়া উপস্থিত হইলেন। হাতে তাহার সিলমোহর করা একটি টিনের বাক্স। সবিতা পূর্বাহ্নেই আসিয়াছিলেন। বাক্সটা তাহার সামনে টেবিলের উপর রাখিয়া দিয়ে বলিলেন, এটা এতদিন ব্যাংকেই জমা ছিল, এর ভেতরে তোমার সমস্ত গহনাই মজুত আছে দেখতে পাবে। আর এই নাও তোমার 52,000 টাকা। আজ আমি খালাস পেলাম নতুন বউ, আমার বোঝা বয়ে বেড়াবার পালা সাঙ্গ হলো। কিন্তু তুমি যে বলেছিলে এসব গহনা তোমার রেণু পড়বে। ব্রজবাবু বললেন, গয়না তো আমার নয় নতুন বউ, তোমার। যদি সেদিন কখনো আসে তাকে তুমি দিও। রাখাল বারে বারে ঘড়ির প্রতি চাহিয়া দেখিতেছিল। ব্রজবাবু তাহা লক্ষ্য করে বললেন, তোমার বোধ করি সময় হয়ে এলো রাজু। রাজু সলজ্জে স্বীকার করে বলিল, ও বাড়ি হয়ে সকলকে নিয়ে স্টেশনে যেতে হবে কি না? তবে আমি উঠি, কিন্তু ফিরে এসে একবার দেখা করো রাজু। এই বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। হঠাৎ কথাটা মনে পড়ায় কহিলেন, কিন্তু আজ তো তোমার নতুন মার একলা যাওয়া উচিত নয়, কেউ পৌঁছে না দিলে? রাখাল বলিল, একলা নয় কাকাবাবু, নতুন মা দারোয়ান নিজের মোটর নিয়ে মোড়েই দাঁড়িয়ে আছে। ও আছে, বেশ বেশ বেশ, নতুন বউ যাই তাহলে। সবিতা কাছে আসিয়া কালকের মতো প্রণাম করিয়া পায়ের ধুলা লইলেন। আস্তে আস্তে বললেন, আবার কবে দেখা হবে মেজকর্তা? যেদিন বলে পাঠাবে আসব। কোনো কাজ আছে কি নতুন বউ? না, কাজ কিছু নেই। ব্রজবাবু হাসিয়া কহিলেন, শুধু এমনি দেখতে চাও? এ প্রশ্নের জবাব কি? সবিতা ঘাড় হেঁট করিয়া রহিলেন। ব্রজবাবু বললেন, আমি বলি এসবের প্রয়োজন নেই নতুন বউ। আমার জন্যে মনের মধ্যে আর তুমি অনুশোচনা দেখো না। যা কপালে লেখা ছিল ঘটেছে। গোবিন্দ মীমাংসাও তার একরকম করে দিয়েছেন। আশীর্বাদ করি তোমরা সুখী হও। আমাকে বিশ্বাস করো না নতুন বউ, আমি সত্যি কথাই বলছি। সবিতা তেমনি অধোমুখে নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন। রাখালের মনে পড়িল আর বিলম্ব করা সঙ্গত নয়। অবিলম্বে গাড়ি ডাকিয়া তোরঙ্গটা বোঝাই দিতে হবে, এবং এই কথাটাই বলিতে বলিতে সে ব্যস্ত সমস্তে বাহির হইয়া গেল। সবিতা মুখ তুলিয়া চাহিলেন, তাহার দুই চোখে অশ্রুর ধারা বহিতেছিল। ব্রজবাবু একটুখানি সরিয়া দাঁড়াইলেন, বলিলেন, তোমার রেণুকে একবার দেখতে চাও কি নতুন বউ? না মেজকর্তা, সে প্রার্থনা আমি করি নে। তবে কাঁদছ কেন? কি আমার কাছে তুমি চাও? যা চাইবে দেবে বলো। ব্রজবাবু উত্তর দিতে পারিলেন না, শুধু তাহার মুখের পানে চাহিয়া দাঁড়াইয়া রহিলেন। সবিতা কহিলেন, কতকাল বাঁচব কর্তাবাবু, আমি কি নিয়ে থাকব? ব্রজবাবু এ জিজ্ঞাসারও উত্তর দিতে পারিলেন না, ভাবিতে লাগিলেন। এমনি সময়ে বাহিরে রাখালের শব্দ সাড়া পাওয়া গেল। সবিতা তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে ফিরলেন এবং পরক্ষণেই দ্বার ঠেলিয়া সে ঘরে প্রবেশ করিয়া কহিল, নতুন মা, আপনার ড্রাইভার জিজ্ঞেস করছিল আর দেরি কত? চলুন না, ভারী বাক্সটা আপনার গাড়িতে তুলে দিয়ে আসি। নতুন মা বললেন, রাজু আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, আমি ওর আপদ বালাই। রাখাল হাত জোড়ো করিয়া জবাব দিল, মায়ের মুখে এ নালিশ অচল নতুন মা। এই রইল আপনার রাজুর দিল্লি যাওয়া। ছোটোবেলার মতো আর একবার আজ মার কোলেই আশ্রয় নিলাম। এখান থেকে আর যেতে দিচ্ছি নে মা, যত কষ্টই ছেলের ঘরে হোক। সবিতা লজ্জায় যেন মরিয়া গেলেন। রাখাল বলিয়া ফেলিয়াই নিজের ভুল বুঝিতে পারিলেন, কিন্তু ভালো মানুষ ব্রজবাবু তাহা লক্ষ্য করিলেন না, বরঞ্চ বলিলেন, বেলা গেছে নতুন বউ, বাক্সটা তোমার গাড়িতে রাজু তুলে দিয়ে আসুক,
আমি ততক্ষণ ওর ঘর আগলাই। এই বলিয়া নিজের বাক্সটা তাহার হাতে তুলিয়া দিলেন। প্রশ্নের উত্তর চাপা পড়িয়া রহিল। রাখালের পেছনে পেছনে নতুন মা নীরবে বাহির হইয়া গেলেন। এ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষের পরিচয়ের চতুর্থ ভাগের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কাকন বাসুতে ক্লিক করে এই উপন্যাসের শুরু থেকে দেখুন। আর এই রকম আরও ভিডিওর জন্য কাকন বাসুতেও পাবেন। দয়া করে আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন।